বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ, রপ্তানিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা সংশ্লিষ্টদের, চ্যালেঞ্জের মুখে পড়তে পারে অর্থনীতি। সেবার মাধ্যমেই বদলে দিতে হবে বিশ্বকে, ব্যাংককে ইয়াং জেন ফোরামে ডক্টর ইউনূস, তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ। লুটের অস্ত্র উদ্ধার না হওয়ায় আইনশৃঙ্খলার উন্নতিতে সময় লাগছে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পাহাড়ে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং ৩৮ লাখ মামলার পাহাড় নিয়ে ধুঁকছে বিচার বিভাগ, ৯০,০০০-এর বিপরীতে বিচারক মাত্র একজন, সরকারের আন্তরিকতা চান আইনজীবীরা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা আগে ছিল ১৫%। এর ফলে তৈরি পোশাক সহ রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। কেবল বাংলাদেশি নয়, ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের পণ্যেও শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এতে এসব দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে চিড় ধরতে শুরু করেছে। ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে বিভিন্ন দেশে পণ্যের আমদানিতে নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এর একটি বাংলাদেশ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে পোশাক সহ রপ্তানি খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রে বছরে প্রায় ৮.৪ বিলিয়ন বা $৮৪০ কোটি মূল্যের পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যা প্রধানত তৈরি পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রে এ খাতের রপ্তানি আয় ছিল ৭.৩৪ বিলিয়ন বা $৭৩৪ কোটি। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের পর কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে শুল্ক বাড়ানোর বিষয়ে ভাবছে সরকার। দুদেশের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আরও লিখেন, আলোচনার মাধ্যমে শুল্ক সংক্রান্ত সংকট সমাধানের চেষ্টা চলবে। কেবল বাংলাদেশ নয়, ক্ষমতায় আসার পর ১৮৫টি দেশের পণ্যে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এর মধ্যে ভারতীয় পণ্যে ২৬, চীনে ৩৪, পাকিস্তানে ২৯, জাপানে ২৪, দক্ষিণ কোরিয়ায় ২৫, অস্ট্রেলিয়া ও ব্রাজিলে ১০ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০% শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার সংবাদ সম্মেলনের শুরুতে ২রা এপ্রিলকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করেন তিনি। পাশাপাশি নতুন শুল্ক আরোপকে আমেরিকার অর্থনৈতিক স্বাধীনতা বলেও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের এমন সিদ্ধান্তের সমালোচনা করছে বেশিরভাগ দেশ। এদের অনেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা অর্থনৈতিক ব্যবস্থার ঘোষণাও দিয়েছে। ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনা ঘোষণার পরপরই বিভিন্ন দেশে পুঁজিবাজারে ধস নামতে শুরু করে। বেড়ে যায় স্বর্ণের দামও। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম 0.6% বেড়ে দাঁড়ায় $৩,১২৯.৪৬। কাজী শাহরিন, মোহনা সংবাদ। নতুন করে শুল্ক বাড়ানোর ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক সহ অন্যান্য পণ্যের রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা। বিষয়টি দেশের অর্থনীতিকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলেও মনে করছেন তারা। ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ৩৭% করা হয়েছে, যা আগে ছিল ১৫%। বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে বছরে প্রায় $৮.৪ বিলিয়ন পণ্য রপ্তানি হয়, যার মধ্যে রয়েছে তৈরি পোশাক, জুতা, টেক্সটাইল সামগ্রী এবং কৃষি পণ্য। ৩৭% আরোপ করা হলো সকল পণ্যের উপর, তৈরি পোশাক শিল্প সহ। এমনিতে আমরা বিভিন্ন সংকটে ছিলাম গত 5 বছর ধরে, ঠিক না? কোভিড থেকে শুরু করে জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন সংকটের কারণে আমরা বিপর্যস্ত। যখন আমরা আশাবাণী দেখতেছিলাম যে যুক্তরাষ্ট্রের রপ্তানি বাড়ছে এবং সামনে বাড়বে, সেটা নিয়ে আমরা কাজ করতেছিলাম, তখন এটা আমাদের জন্য একটা মরার উপর খাড়া যায়। আর আমরা মনে করি যে এর থেকে বের হইতে হইলে আমাদেরকে ইমিডিয়েটলি যুক্তরাষ্ট্রের যে বিজনেস কাউন্সিল, বায়ার, বিনিয়োগকারী, তাদের সাথে আমাদের ব্যবসায়ীদের বসতে হবে।
নিজেকে মেলে ধরতে চাইলে আগেই বড় কিছু দিয়ে শুরু করার চিন্তা না করতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মতে সত্যিকারের সাফল্য পেতে আগে স্বল্প পরিসর থেকে যাত্রা শুরু করতে হবে। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ইয়াং জেন ফোরামে দেয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সেবার মাধ্যমে বিশ্বকে বদলাতে হবে মন্তব্য করে ইউনূস বলেন, শুধু অর্থ উপার্জন জীবনের লক্ষ্য হতে পারে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানসিকতার পরিবর্তন না হলে কেবল ধন সম্পদ দিয়ে রাষ্ট্র কিংবা সমাজ সংসারে পরিবর্তন আনা সম্ভব নয়। People's perception in Bangladesh government is a kind of a terror machine. You create trouble for them. It's the purpose of the government is to create trouble, not solve your trouble, but to create new trouble for you. So if you see a government guy, you stay away from him. And that's completely counter to the whole idea of government. So it needs overhauling of great magnitude to make sure that you become, so when you see a government guy, you feel relieved that, okay, I have a government guy next to me. আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন এবং সাজেকের অগ্নি দুর্গত এলাকা পরিদর্শন শেষে রাঙামাটিতে সংবাদ সম্মেলনে পাহাড়ে চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে বাহিনীগুলোর লজিস্টিক সাপোর্ট এবং ক্ষমতা আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। অগাস্টের সময় আমাদের অনেক প্লেনের থেকে অনেক খানা লুট হয়ে গেছে, সব হাতিয়ারগুলি আমাদের কিন্তু এখন উদ্ধার হয় নাই। এই হাতিয়ারগুলি কিন্তু উদ্ধার হয়ে গেলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। চাঁদাবাজি বন্ধের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, কোনো চাঁদাবাজি ছাড় দেওয়া হবে না। ঈদের চতুর্থ দিনেও ছুটিতে রাজধানী ছাড়ছে মানুষ। কমলাপুর রেল স্টেশনে এখনও রয়েছে যাত্রীর চাপ। আন্তনগর ট্রেনের চেয়ে কমিউটার ট্রেনের টিকিটের চাহিদা বেশি। একজন যাত্রী একবারে দুটির বেশি টিকিট নিতে না পারায় দীর্ঘ হচ্ছে অপেক্ষার প্রহর। এম আর আসাদ জানাচ্ছেন বিস্তারিত। ঈদের চতুর্থ দিনে এসেও টিকিটের জন্য এমন অপেক্ষার চিত্র খানিকটা অস্বাভাবিকই। তবে দূরপাল্লার যাত্রী সংখ্যা কম, স্বল্প দূরত্বে যাত্রার জন্য সুবিধাজনক কমিউটার ট্রেন। কিন্তু চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা অপ্রতুল, তাও দেয়া হচ্ছে একজনকে একটি। ফলে পুরো পরিবার নিয়ে টিকিটের জন্য অপেক্ষা করা ছাড়া গতি নেই। একজনরে দুইটা টিকিট দিবে, আর বেশি দিবে না। কি ভোগান্তির মধ্যে আমরা আছি। এখন বলতে আছে আবার একটা, এই জন্য বাচ্চাদেরকেও সিরিয়ালে দাঁড়া করাইছে। আর কি বলবো ভাই, আমার ট্রেনের টিকিট দরকার হলো 4টা, আমি পাইছি একটা। এরকম প্রত্যেকটা যাত্রী একই সমস্যা। তাহলে যেহেতু ট্রেনের চাহিদা বেশি, সেজন্য ট্রেনের পরিমাণ বাড়ায় দেওয়া উচিত এবং সুযোগ সুবিধা দেওয়া উচিত। কারণ আমার ছোট ছোট বাচ্চা, আমি কেন লাইনে দাঁড়াবো? এটা কোনো ভদ্র সভ্য সমাজে হইতে পারে না। আমি মনে করি এই দেশটাকে কেউ প্রতিদিন বিভিন্ন নিয়মে না করে একটা স্বাভাবিক নিয়মে মানুষ বিবেচনা করে পরিচালনা করা উচিত। কর্মস্থলের ব্যস্ততা অথবা ঈদের যাত্রী চাপে অনেকেই ঈদের পরে বাড়ি ফিরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ট্রেনের গ্যামজামের কারণে আমরা লং টাইমে, আর তখন হলো টিকিটও পাই না অ্যাভেলেবেল। এখন টিকিট পাইছি বিদায় আজকের দিনে যাওয়া হচ্ছে দেশের বাড়ি। ঈদের সময় ওই যে যানজটের জন্য যেতে পারি না। এখন ফ্রি কিছু কাজ আছে, ওগুলো সারবো। আমি চাকরি করি, তো আমার ছুটি শেষ, সেজন্য যাচ্ছে আর কি। আগামী সপ্তাহের শুরু থেকেই রাজধানীতে ফিরতে শুরু করবেন ঢাকাবাসী। কর্মচঞ্চল রাজধানী ফিরে পাবে তার চিরচেনা রূপ। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। 2007 সালের নভেম্বরে নির্বাহী বিভাগ থেকে আলাদা হওয়ার পর মামলার পাহাড় নিয়ে ধুঁকছে বিচার বিভাগ। জমে থাকা 38 লাখেরও বেশি মামলা নিষ্পত্তিতে বারবার তাগাদা দেওয়ার পরও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি পতিত সরকার। দেশে প্রায় 90,000 মামলার বিপরীতে একজন করে বিচারক, এমন তথ্য দিয়ে আইনজীবীরা বলছেন বিচারক সংখ্যা বাড়ানোর পাশাপাশি সরকারের আন্তরিকতা ছাড়া সংকট উত্তরণ সম্ভব নয়। কাজী পাপ্পুর বিশেষ প্রতিবেদন।
तारीख पर तारीख तारीख पर तारीख तारीख पर तारीख मिलती रही है लेकिन इंसाफ नहीं मिला। তারিখ পে তারিখ তারিখ পে তারিখ। ভারতীয় চলচ্চিত্র দামিনী ছবিতে সানি দেওলের এই সংলাপটি বাংলাদেশের হরেন্দ্রনাথ চন্দ্রের সাথে মিলে গেছে। দীর্ঘ 40 বছর আদালতের বারান্দায় ন্যায় বিচারের আশায় ঘুরে বেরিয়েছেন তিনি। সমস্যা নাই, এটা করে হচ্ছে লয়াররা ঘোরায়। লয়াররা যদি কোঅপারেশন করে তাহলে পারে কোর্টে ঠিক বিচার ঠিক মতোই হয়। এই আমার জীবনের অর্ধেকেরও বেশি সময় চলে গেছে রিভিউ কেসে। আমার যে ক্ষতিপূরণের জন্যে আমি আরেকটু আবেদন করব, বেশি করে একটু করার জন্যে। আশা করি মাননীয় আদালত সেটা অ্যাকসেপ্ট করবেন। হরেন্দ্রনাথের মতো এমন অনেকেই রয়েছেন যারা বছরের পর পর মামলার ভার বয়ে বেড়াচ্ছেন। আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে টকবকে যৌবনে ভর করে বার্ধক্য। মামলা জটের অনেক কারণ, এর মধ্যে অন্যতম রাজনৈতিক হয়রানিমূলক মামলা। আইনজীবীরা বলছেন পান থেকে চুন খসলেই মামলা করার মানসিকতা না ছাড়লে সংকট সমাধান হবে না। 1/3 একটা বোখাস মামলা, ভুয়া মামলা, যেই মামলা চলে না সেই মামলাও আসে। যেমন আপিল হবে না, আপিল 2-3 কোর্ট হেরে গেছে, জানে যে অ্যাপিল কোর্টও হারবে, তারপরে মামলা করে রাখে, ফেলে রাখে। দেশের সিনিয়র সহকারী জজ থেকে শুরু করে জেলা জজ পর্যন্ত বিচারক সংখ্যা কম বেশি 2000। জনসংখ্যার বিচারে বর্তমানে 90,000 মামলার বিপরীতে আছেন মাত্র একজন বিচারক। মামলা জটের এটিও অন্যতম কারণ বলে মনে করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। কোর্টের সংখ্যা বাড়াইতে হবে। 40 লাখ মামলা ছিল পেন্ডিং, এখন তো অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আর এই যে যেটা মানে ইন্টারিম অর্ডারটা দেয়, এটা যদি একটু ডিসপোজ অফ মানে ধরেন বেল দিল, সাবমিশন অফ পুলিশ রিপোর্ট, তাইলে আর হচ্ছে না, 2 মাসের জন্য দেয়। আবার কোর্টে এই যে আপনার মামলা জট দেখেন, যে কনজিস্টগুলো দেখেন সমানে আসে, হাজার হাজার শত শত মামলা প্রত্যেকটা কোর্টে। এটা কেন? যদি আপনি ইফ ইউ আর স্যাটিসফাইড টু অ্যানালাইজ দ্য পিটিশন অন বেল, তাহলে আপনি দিয়ে দেন ডিসপোজাল অফ দ্য রুল। 18-20 কোটি মানুষের যদি বিচার করতে হয় 2100 সামথিং দেয়া, একজন বিচারকের রেশিওতে পড়ে 96,000। এই 96,000 মানুষের বিচার একজন বিচারকের পক্ষে দিনে 24 ঘন্টা কাজ করলেও সম্ভব নয়। অবিলম্বে লঘু অপরাধে দায়ের হওয়া ফৌজদারি, পারিবারিক বিরোধ এবং ছোটখাটো দেওয়ানি মামলার তালিকা করে আদালতের বাইরে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 80 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ভূখণ্ডটিতে অবস্থিত জাতিসংঘের একটি ক্লিনিকেই মারা গেছে নারী, শিশুসহ 22 জন। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 50,400 ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে নিহতদের মধ্যে নারী, শিশু এবং বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন এবং এই হামলাকে পূর্ণাঙ্গ যুদ্ধ অপরাধ বলেও অভিহিত করেছে তারা। খেলার খবর। ফুটবল। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে গোল শূন্য ড্রয়ের পরও ফিফা র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। 904.16 পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের 185 নম্বর থেকে 183তম অবস্থানে উঠে এসেছে জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীরা। ভারত 2 ধাপ পিছিয়ে এখন 127তম অবস্থানে। এদিকে আগের প্রকাশিত র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এ যারা ছিল এবারও তারাই আছে। স্পেন উন্নতি করে দ্বিতীয় স্থানে এসেছে। র্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থান আর্জেন্টিনার, আর ব্রাজিলের অবস্থান 5 নম্বরে। এবার র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে মিয়ানমার, তারা 7 ধাপ এগিয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে 5 ম্যাচের সবকটিতে জিততে চায় বাংলাদেশ। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন কোচ ইমরান সারোয়ার। 6 দলের মধ্যে 2 দল জায়গা পাবে সেপ্টেম্বরের মূল আসরে। কোয়ালিফায়ারে পাকিস্তান এবং উইন্ডিজকে প্রধান বাধা মনে করছে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে এই অভিজ্ঞ কোচ বলেন, ঢাকা লিগ থেকে ভালো প্রস্তুতি নিয়েছে তার দল। 10 এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে নামবে জ্যোতির দল প্রতিপক্ষ। এরপর 13 এপ্রিল আয়ারল্যান্ড, 15 এপ্রিল স্কটল্যান্ড, 17 এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ এবং 19 এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপ। রপ্তানিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা সংশ্লিষ্টদের, চ্যালেঞ্জের মুখে পড়তে পারে অর্থনীতি।
সেবার মাধ্যমেই বদলে দিতে হবে বিশ্বকে, ব্যাংককে ইয়াং জেন ফোরামে ডক্টর ইউনূস। তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ। লুটের অস্ত্র উদ্ধার না হওয়ায় আইন শৃঙ্খলার উন্নতিতে সময় লাগছে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাহাড়ে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং ৩৮ লাখ মামলার পাহাড় নিয়ে ধুঁকছে বিচার বিভাগ। ৯০,০০০-এর বিপরীতে বিচারক মাত্র একজন। সরকারের আন্তরিকতা চান আইনজীবীরা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।